জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটা হলো দুটো টপিক বলতে মূল টপিক একটা বীজমন্ত্র, তার আবার দুটো ভাগ। সেটা ছিল এক আমরা শুনবো বীজমন্ত্র কি বা কেনই আমরা যে বীজমন্ত্রটা বলি সেটাই কেন শ্রী ঠাকুর দিলেন, আর দ্বিতীয় এরই একটা ভাগ সেটা হলো বীজমন্ত্র মানে মনে মনে বা কিভাবে অ্যাকচুয়ালি করা দরকার সেইটা আজকে আমরা জানবো। আদৌ কি মনে মনে করা যেতে পারে নাকি মুখে উচ্চারণ করে করতে হয়, কেমন ভাবে করলে সফলতা পাওয়া যায় বা কেমন ভাবে করলে সেটা আমরা সঠিক উপায়ে করে থাকি সেটাই আজকে আমরা জানবো, যেটা পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব একদিন বলেছিলেন। আর সেই তার বলাটা আমি নিজে শুনেছিলাম বলেই আমি সেটা আপনাদের আজকে বলবো। যাই হোক, ভিডিওটা এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটা সেটা আপনারা বুঝতে পারবেন। তার আগে একটা কথা শুধু বলে রাখি, আজকে হলো বাংলার পয়লা বৈশাখ 1430, তাই আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আর আমি পরম পিতার রাতুল চরণে আপনাদের সবার সুস্থ স্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করছি। এই যে বাংলার আজকে যে নববর্ষ, আমরা এটা বিভিন্ন সাড়ম্বরে বা খুবই উদ্দামের সহিত আমরা এটা পালন করে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালন করা হয়। তারপরে মানে আরো দেখা যায় সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় সৎসঙ্গ থাকে বা বড় বড় প্রোগ্রাম হয়, আমরা সেখানে গিয়ে যোগদান করি। আর আমরা কি করে থাকি দেখবেন, দুদিন আগেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে নববর্ষের প্রথম দিন থেকেই আমাদের যে কথাগুলি একটু পালন করে চলা দরকার। কেন না, আমরা এটা ভেবে থাকি বা আমাদের একটা বোধ আছে যে নববর্ষের প্রথম দিন থেকে এটা করলে যেন এটা সারা বছর বজায় থাকে। আমরা এটা জাস্ট একটা থিঙ্কিং, আমাদের একটা চিন্তা। তাই এটাই যদি আমাদের চিন্তা হয়ে থাকে তাহলে যেন আমরা আজকের দিন থেকে পরম পিতার যে কথাগুলো আছে সেগুলো যেন বাস্তবে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাটা যেন আজকে থেকে আমরা করতে শুরু করে দিই। এমনকি আমি ওই দিন বলেছিলাম যে যেদিন ভিডিওটা আপনারা যারা যারা দেখেছেন সেদিন থেকেই আমরা যদি করতে শুরু করে দিই তাহলে তো আরো ভালো হয়। অর্থাৎ আমরা একটা দিন সিলেক্ট করে যে শুরু করব তেমন তো কোনো কথা নেই। তার কারণ হলো এই যে এটা যে অভিযান বা বলতে পারে শ্রী শ্রী ঠাকুরকে ধরার পরে আমি যাই করি না কেন তার জন্য কোনো মানে সময় লাগে না। কোনো সময় লাগে না বলতে মানে এই আজকে থেকে আমি যাজন পরিক্রমা যাব বা আজকে থেকে আমি ঠাকুরের নাম ধ্যান শুরু করব, এই রকম কথা বলছি। তো এর জন্য আমার কোনো দিন কাল স্থান মানে দেখতে হয় না। আমি যখনই শুনছি যেন চেষ্টা করি তারপরে যে সময়টাই আসছে তখন থেকে যেন শুরু করে দিতে পারি। তো তার মধ্যে থেকে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছিল নাম ধ্যান। যে নাম ধ্যান এমনই একটা জিনিস যেটা বলতে পারেন অধিকাংশ ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই তার এফেক্ট দেখা যায় প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে, প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে নাম ধ্যানের একটা প্রভাব পড়ে। এবারে আমরা সবাই জানি নাম ধ্যান যে আমরা করছি বা নাম ধ্যান যে আমাদের করতে বলা হয়, নিশ্চিত রূপে যে এখানে শ্রী শ্রী ঠাকুরের যে বীজমন্ত্রটা আছে সেই বীজমন্ত্রটা আমাদের যে বলতে হয় বা তারই সাথে সাথে আমি একটা ভিডিওতে ছেড়েছিলাম যে নাম ধ্যান করার সঠিক পদ্ধতিটা কি। আমরা শুধু ভেবে থাকি যে নাম ধ্যান বলতে শুধু যেন ওই যে বীজমন্ত্রটা যেটা আছে ওটাই শুধু মনে মনে বলে যাওয়া, কিন্তু তা তো না। সেটা করলে যে কেউ বোরিং হয়ে যাবে, তার আর মন লাগবে না। তাই নাম ধ্যান ছিল সেটাই, সে বীজমন্ত্র বলার সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের যে বিভিন্ন কথা আছে, ঠাকুরের যে বিভিন্ন কাহিনী আছে, তার তো মানে ছোটবেলা থেকে শ্রী শ্রী ঠাকুরের মানে যতদিন পর্যন্ত শ্রী ঠাকুর সশরীরে ছিলেন তার তো প্রচুর গল্প আছে বা প্রচুর কাহিনী আছে, বিভিন্ন দয়ার কথা আছে, বিভিন্ন ঘটনা আছে, দর্শন আছে, বাণী আছে। সেইগুলো আমাদের চিন্তা করা দরকার এবং তার সাথে সাথে আমার পরিবার এবং পারিপার্শ্বিকের মধ্যে কিভাবে আমি তাকে স্থাপন করব বা তার কথা কিভাবে আমি সবাইকে বলবো সেই চিন্তা নাম ধ্যানের মাধ্যমে করা দরকার। আর তার সাথে সাথে তো বীজমন্ত্রটা চলবেই, কিন্তু শুধু বীজমন্ত্রটা বলে গেলে কারোরই মন বসবে না, একটা সময় ঘুম লাগবে।
তাই সঠিক পদ্ধতিটা আমাদের সবসময় অবলম্বন করতে হয়। তাই আজকে আমরা তারই একটা পার্ট শুনতে চলেছি, সেটা ছিল বীজ মন্ত্র। ওই যে নাম ধ্যানে যে বীজ মন্ত্রটা আমরা করে থাকি, এমনকি দেখবেন প্রার্থনার পরে যে 2-5 মিনিট আমরা নাম ধ্যান করি, সেক্ষেত্রে যে বীজ মন্ত্রটা আমরা বলে থাকি সেটা কি মুখে উচ্চারণ করে বলতে হয় নাকি কেমন করে বলতে হয়, বা কেমন করে বলাটা সবচাইতে ভালো, সেইটা আমরা জানবো। আর তার সাথে সাথে বীজ মন্ত্র কেনই বা এটা, বা এই বীজ মন্ত্রের মাধ্যমে যে সম্পূর্ণ কোন জিনিসটাকে প্রকাশ করা হচ্ছে সেটা আজকে আমরা জানতে পারবো। আমরা তো সবাই দীক্ষা দেওয়ার সময় বা মানে যখনই আমরা দীক্ষা নিয়েছিলাম, আমরা ঋত্বিক দাদাদের মুখে সবাই শুনে থাকি যে এইটা ছিল বীজ মন্ত্র, এইটা মনে মনে সব সময় বলতে হয়, 24 ঘন্টা এটা করতে হয়। এবারে আদৌ কি কোনোদিন এইটা প্রশ্ন এসছে যে কেনই এই বীজ মন্ত্র, বা কেন এই বীজ মন্ত্রের মাধ্যমে নাম ধ্যান করতে হচ্ছে, বা এই বীজ মন্ত্রের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, এইটা আমাদের কোনোদিন মাথায় হয়তো আসেনি, বা কারো কারো হয়তো এসেও থাকতে পারে। তাই বীজ মন্ত্র কি আগে আমরা সেইটা জানি। বীজ মন্ত্র হচ্ছে হলো এমনই একটা শব্দ, বলতে পারেন এই বীজ মন্ত্র এখান থেকে বোঝা যাচ্ছে এমনই একটা মন্ত্র যেটা সবাই হয়তো জানে না, এমনই একটা মন্ত্র। আর এই যে মন্ত্রটা আছে, এই নামে যদি আমরা সব সময় উচ্চারণ করতে থাকি মনে মনে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, এই নামের মাধ্যম দিয়ে যিনি নামী তার সাথে আমার এক সম্পর্ক স্থাপন হয়, বা এক মানে বলতে পারেন উদাহরণস্বরূপ যদি বলা যায়, ধরেন কারোর ভালো নাম হচ্ছে হলো নিত্য সুন্দর, কারোর ভালো নাম হচ্ছে হলো নিত্য সুন্দর। এবারে তার ভালো নামটা আমরা সবাই জানি, কিন্তু ধরেন তাকে ঘরের লোকেরা বা তার খুবই আপনজন যারা, তাকে ধরেন সবাই ডাকে নিতাই বলে। আমরা দেখবেন বাড়িতে ডাকি না ছোট ছেলে মেয়েদের, এই নিতাই তুই কোথায় যাচ্ছিস রে, এরকম বলি। এবারে এই নিতাই শব্দটা যখন কানে শুনবে তখন ভাববে ও নিতাই, তার মানে কেউ আমার আপনজন বা আমার পরিবারে কেউ ডাকছেন, হয়তো আমার বাবা মা ডাকছেন বা কেউ ডাকছেন। কিন্তু যদি নিত্য সুন্দর বলে কেউ ডাকেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সে আইডেন্টিফাই করতে পারবে না বাড়ির লোক ডাকছে না আলাদা এমনি কেউ ডাকছে, তাই না? কারণ কি নিত্য সুন্দর হচ্ছে হলো অফিসিয়াল নেম। তাই এখানেও বীজ মন্ত্রটা কিছুটা হলেও সেই রকম, কিছুটা হলেও সেই রকম। আমরা শ্রী ঠাকুরের নাম সবাই জানি, কিন্তু তার একটা আবার বীজ মন্ত্র আছে, অর্থাৎ ওই নামে যদি আমরা তাকে ডাকি তাহলে একটা সাড়া পাওয়ার চান্সটা আরো বৃদ্ধি পায়, বা বলতে পারেন আপনজনের মতো নাকি। তবে কিছুটা, সম্পূর্ণ কিন্তু এটা না, আগেই আমি আপনাদের বলে রাখছি, জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি এইরকম বললাম। নইলে বীজ মন্ত্র বাস্তবে কি, এই যে বীজ মন্ত্রটা, এই বীজ মন্ত্র হচ্ছে হলো বোম তরঙ্গের বিভিন্ন রকম ও স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে। আর কি রকম না, বিভিন্ন রকমেও সেই অন্তর্নিহিত তারঙ্গিক প্রতিশব্দই হচ্ছে বীজ মন্ত্র। আমরা তো সবাই বীজ মন্ত্রটা জানি, ওটা তো আমি আর বলছি না, যেহেতু ভিডিওতে আমি এটা বলছি, তার কারণ বীজ মন্ত্র সবাইকে বলতে নেই, এটা আমরা সবাই জানি। তাই বীজ মন্ত্র আমি ওয়ার্ডটা বলে বারবার আপনাদের সব কথাগুলো বলবো, যে ঠাকুর কি বললেন, ঠাকুর একটা জায়গায় এটা লিখেছেন, বাণীতেই আছে, ব্রহ্ম তরঙ্গের বিভিন্ন রকম স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকমে, সেই অন্তর্নিহিত তারঙ্গিক প্রতিশব্দই হচ্ছে বীজ মন্ত্র। তাহলে ভাবতে পারছেন, আমরা এই যে বীজ মন্ত্রটা যে আমরা বলে থাকি, বাস্তবে আমরা কোন সম্পূর্ণ জিনিসটাকে আমরা মুখে আনার চেষ্টা করি? সম্পূর্ণ এই যে যা সৃষ্টি হয়েছে, এই যে ব্রহ্ম তরঙ্গের বিভিন্ন রকম স্তর, যা সব মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকমে,
সেই অন্তর্নিহিত একটা তারঙ্গিক প্রতিশব্দকে আমরা আমাদের মুখে বলে থাকি বা আমাদের মনে আমরা করি। তাহলে ভাবেন কেন এই বীজ মন্ত্রের উপর এত জোর দেওয়া হয়। তাই বীজ মন্ত্র কথার অর্থই হচ্ছিল এইটা। ঠাকুরের জগৎ এত সহজ না আমরা যতটা ভেবে থাকি। আমরা উপর উপর দিয়ে সব জিনিস দেখার চেষ্টা করি, কিন্তু অন্দরমহলে প্রবেশ করতে হয়। ভিতরে না ঢুকলে জানবো কিভাবে, তাই না? তাই বীজ মন্ত্র আমাদের এই জন্যই করা দরকার, বা বীজ মন্ত্রের প্রভাব যে কেন যে শরীরে পড়ে বা কিভাবে যে পড়তে পারে, এটাই হচ্ছিল তার বাস্তব মানে কথাটা, বা বলতে পারেন যে রিজন, কারণ। এইবারে যে দ্বিতীয় টপিকটা আমাদের আছে যে বীজ মন্ত্র বাস্তবে কেমন ভাবে বলা দরকার বা কেমন ভাবে সেটা মানে উচ্চারণ করতে হয়, তাই না? এইটা এবার আমরা শুনবো। সব থেকে প্রথম কথা, এই প্রশ্নটাই ভুল যে বীজ মন্ত্র বাস্তবে কিভাবে উচ্চারণ করব। উচ্চারণ কথাটা আমরা বলে থাকি যখন কোন জিনিস আমরা, এই যে আমাদের লিপস আছে অর্থাৎ ঠোঁট, দাঁত আর জিভ, এই যে বিভিন্ন জিনিস যেগুলো মানে আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি, নইলে আরো বিভিন্ন ভিতর থেকেও আমরা এই যে কথা বলছি, তার জন্য আরো বিভিন্ন যে আমাদের শরীর যে অঙ্গ আছে সেগুলো কাজে লাগে, কিন্তু বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছিল জিভ, দাঁত আর ঠোঁট। এগুলো যে কাজ করে এগুলো হচ্ছিল কোনো কথা বললে বা খাওয়ার সময় আমরা ইউজ করে থাকি। কিন্তু কেন আমি বললাম ভুল, তার কারণ হচ্ছিল বীজ মন্ত্র কখনোই উচ্চারণ করতেই নেই। হ্যাঁ, দীক্ষা দেওয়ার সময় ঋত্বিক দাদারা তখন দীক্ষা স্থানে যিনি বসে থাকেন তাকে বলার জন্য বীজ মন্ত্রটা কি সেটা বলার জন্য হয়তো তিনি বলবেনই, নাহলে সে জানবেই বা কিভাবে, তাই না? কিন্তু যখন জানার পরে যখন সে নিজের থেকে করতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আর উচ্চারণ করতে নেই। কেন? তার কারণ একটা আছে, কারণটা আমি পরে আসছি। আগে আমি মানে পদ্ধতিটা বলে দিই। বীজ মন্ত্র সব সময় মনে মনে করতে হয়। পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্যদেব, আমি যখন দীক্ষা নিয়েছিলাম তিনি বলেছিলেন যখনই বীজ মন্ত্রটা আপনারা করবেন যেন মুখের এই যে ঠোঁট আছে এই ঠোঁট যেন একটু না নড়ে, এমনকি এই যে জিভ আছে ভিতরে যে জিভ, এই জিভটাও যেন পুরো স্থির থাকে, একটু যেন এদিক ওদিক না হয়, মানে না নড়ে। এই অভ্যাসটা যাতে আমরা আস্তে আস্তে করতে থাকি, এটা আচার্যদেব একদিন বলেছিলেন দীক্ষা দেওয়ার সময়। মানে আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমি শুনেছিলাম। তারা ভাবতে পারছেন, আমি তো এমন অনেক লোককেই দেখি, বিশেষত যখন সৎসঙ্গে যাই তখন দেখে থাকি, নাম ধ্যানের সময় দেখি মুখে মানে সেটা উচ্চারণ যে করেন, আমি নাম ধ্যানের সময় এটা মানে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, বিশেষত যখন ছোটবেলায় যখন নামদান সবাই করতেন আমি দেখতাম সবার মুখটা এরকম এরকম নড়তো, আমি বুঝতে পারতাম না কি বলতেন, মানে যখন একদম ছোট ছিলাম। তারপরে তো যখন জানলাম, যখনই আমার 4-5 বছর বয়স হলো, তখন বা আমায় বাবা মা বলেছিলেন, তার আগেও আমি ভাবতাম যে কি বলতেন এনারা, আর সবাই পুরো চুপচাপ হয়ে থাকতেন, বুঝতে পারতাম না। কিন্তু নিজে যখন তারপরে আবার দীক্ষা নিলাম, এমনকি তার আগে বাবা মা বলে দিয়েছিলেন, কিন্তু যখন দীক্ষা নিয়েছিলাম সেই সময় আচার্যদেব পুরো জিনিসটা আমায় বলেছিলেন যে উচ্চারণ একদমই করবেন না, মানে ঠোঁটই যাতে না নড়ে আর জিভও যাতে স্থির থাকে। সেই রকম ভাবে বীজ মন্ত্রটা মনে মনে করতে হয়। এবারে প্রশ্ন হচ্ছে মনে মনে কেন করব? এক হচ্ছিল যেটা আমরা সবাই জানি, যাতে কেউ না জানতে পারেন, বিশেষত যারা দীক্ষা এখনো নেননি তাদের ক্ষেত্রে, দেখুন এটা সব ক্ষেত্রেই করা হয়ে থাকে। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছিল, দেখবেন আমরা বলে থাকি 24 ঘন্টা এই নামটা করতে হয়। এবারে ধরেন তো আমি কোন একটা কাজ করছি, কাজ করার সময় আমি কোন একটা লোকের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি যে লোকের সাথে কথাটা বলছি, আমি সেই সময় লোকের সাথে কথা বলবো নাকি জোরে জোরে বা মুখে উচ্চারণ করে করে ঠাকুরের বীজ মন্ত্রটা বলবো? কোনটা করব? কাজটা তো তখন আমায় করতে হবে। তাই কাজ করার সময় ভিতরে ঢুকে গিয়ে তো আমি বীজ মন্ত্রটা জোরে জোরে বলতে পারবো না মুখে। তাই
সেটা অভ্যাস করতে হয় এই নাম ধ্যানের মাধ্যম দিয়ে। তাই এই জন্য পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্যদেব কারণ সহায়টা বলেছিলেন যে কেন এইভাবে করতে হয় আর করার পদ্ধতিটা, যাতে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা না সৃষ্টি হয়, যাতে সেটা সব সময় যখন আমি লোকের সাথে হয়তো কথা বলছি তখন আমার ভিতরে অটোমেটিকই নাম চলছে ভিতরে ভিতরে, আমি হয়তো কথা বলার পরে অনুভব করছি যে আরে অটোমেটিক যেন মনে নাম চলছে। এরকম লক্ষ্য করবেন, দেখবেন দেখা যাবে যদি সেই রকম একটু আমরা অভ্যাস করি, এটা তেমন কঠিন কোনো কাজ না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। কঠিন তখনই মনে হবে যখন করব না, কিন্তু যদি করি তাহলে আর এটা কোনো কঠিন জিনিস না। তার কারণ হচ্ছিল যদি একটুখানি এটা করা যায়, আচার্যদেব তো বলছেন না যে অন্ততপক্ষে 5 মিনিট দিয়ে শুরু করা যায়, 5 মিনিট দিয়ে অন্ততপক্ষে শুরু করতে তিনি বলছেন, যাতে আমরা কিছু না হলেও একটা জিনিস অভ্যস্ত হতে পারি। তারপরে আস্তে আস্তে সময় স্প্যানটা আমরা বাড়াবো, মানে টাইম ডিউরেশনটা, তখন 5 মিনিট থেকে 10 মিনিট 15 মিনিট আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যাতে আগে আমরা শুরু করি এবং বীজ মন্ত্রটা যেন মনে মনেই বলি, এমনকি যাতে জীবটাও না নড়ে, যাতে জীবও না নড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হয়। কেন, আমি আপনাদের কারণটাও বলে দিলাম। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের, আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।